সুপ্রিয় শিক্ষার্থী, হাতিগুড়ি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস আজকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বিগত যে পাঠগুলো অনলাইনে দেওয়া হলো সেগুলো দেখে তোমরা শেখার চেষ্টা করছো। আজকে আমাদের পাঠ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব সম্পর্কে আলোচনা। ব্যাকরণের 4টি মৌলিক আলোচ্য বিষয়: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই 4টা মৌলিক আলোচ্য বিষয়ের একটি হচ্ছে বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব শুরুতেই আমাদেরকে জানতে হবে বাক্য কি, বাক্য কিভাবে গঠিত হয়। আসো আমরা একটা বাক্য লিখি। প্রথমে আমি বই পড়ি। এই বাক্যের মধ্যে 3টা পদ আছে। আমি একটি পদ, বই একটি পদ, পড়ি একটি পদ। এই 3টা পদ মিলে একটি বাক্য গঠিত হল। তাহলে আমরা বলতে পারি একাধিক পদ মিলে একটা বাক্য গঠিত হয় যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। মনে রাখতে হবে, এই আমরা এখানে পদ বললাম, কোন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন সেটাকে আমরা মূলত পদ বলে থাকি। এই বাক্যে ব্যবহার হওয়ার আগে এই পদগুলো মূলত শব্দ ছিল। এগুলো এককভাবে যখন ব্যবহার করা হয় তখন শব্দ হয়, এবং শব্দ হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসকে নির্দেশ করে। কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসকে কেবল নির্দেশ করে। আর এই শব্দ যখন বাক্যে ব্যবহার হয়ে যায় তখন সেটাকে আমরা পদ বলি। আমরা যদি পড়ি, এটা হচ্ছে ক্রিয়াপদ। পড়ি, এটা হচ্ছে ক্রিয়াপদ। এর ক্রিয়ার মূল ছিল মূলত পড়। এটা ক্রিয়ার মূল বা ধাতু ছিল এরকমই। এর সাথে ই বিভক্তি যুক্ত হয়ে পড়ি শব্দটি গঠিত হলো, বা পড়ি পদটি গঠিত হলো। শব্দ বলা যাবে না, পদটি গঠিত হলো। তাহলে আমরা দেখতে পেলাম এখানে পড়ি পদ এর সাথে ই বিভক্তি যুক্ত হয়ে পড়ি পদটি গঠিত হলো। তার মানে বোঝা গেল, বাক্যে যখন কোনো শব্দ ব্যবহার হয় তখন তার সাথে বিভক্তি যুক্ত হয়। বাক্যে যখন শব্দ ব্যবহৃত হয়ে যায় তখন সেটা শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি, তাহলে পদ কিভাবে গঠিত হয়। পদের গঠন যেটা হচ্ছে শব্দ যোগ বিভক্তি। শব্দ যোগ বিভক্তি, শব্দের সাথে বিভক্তি যোগ হয়েই পদ সমান শব্দ যোগ বিভক্তি। তাহলে পদ্ধতি হলে শব্দের সাথে বিভক্তি যুক্ত হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি পদ একটি ক্রিয়ার মূল বা ধাতু, এবং এটা ই বিভক্তি যুক্ত হয়ে পড়ি শব্দটি পদটি গঠিত হলো। এরপরে আরো 2টা শব্দ আছে, পদ আছে। এখানে আরো 2টি পদ আছে, একটা আমি, অন্যটি হচ্ছে বই। আমি, এটা একটা মৌলিক শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। আবার বই একটি মৌলিক শব্দ, এর সাথে কোনো বিভক্তি যোগ নাই। তাহলে আবার পড়ি যেখানে, সেখানে আমরা বিভক্তি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে যেখানে বিভক্তি নাই সেখানে আমরা ধরব শূন্য বিভক্তি। যেখানে বিভক্তি উচ্চ থাকে, দেখা যায় না, সেটা আমরা শূন্য বিভক্তি ধরে নেব।
তাহলে আমি এর সাথে নিশ্চয় একটা কি শূন্য বিভক্তি আছে ধরে নিতে হবে। আমি যোগ শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। তাহলে যে পদের সাথে কোনো বিভক্তি স্পষ্ট দেখা যায় না সেটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি, তাহলে পদ কি? বাক্যের মধ্যে যখন শব্দ ব্যবহৃত হয়ে যায় তখন সেটা পদ। তাহলে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য হচ্ছে বাক্যে ব্যবহার হলে তার সাথে বিভক্তি যুক্ত হয় এবং বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে পদ। বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে পদ। তাহলে আমরা জানলাম শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকে না এবং শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকে না, আবার পদের সাথে বিভক্তি যুক্ত থাকে। পদের সাথে বিভক্তি যুক্ত থাকে, এটা আমরা জানতে পারলাম। তাহলে এই জন্য বলি আমরা বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। তাহলে এরকম একাধিক পদ বা শব্দ মিলে বাক্য গঠিত হয়। তাহলে এই গেল আমাদের শব্দ থেকে কিভাবে পদ হয়। এবার বাক্যের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। বাক্যের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। আমি একটা বাক্য লিখি, আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। একটি বাক্য। তাহলে আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম একটি বাক্য। এখানে একাধিক পদ এমনভাবে বসানো আছে, এমনভাবে সাজানো আছে যাতে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, স্পষ্ট হয়। কিন্তু যদি এটাকে আমি অন্যভাবে লিখি, বসেছিলাম পাশে রাস্তার, সকালে আমি। তাহলে এখানে আমরা দুটা বাক্যকে যদি দেখি, এই বাক্য দ্বারা যতটুকু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, এই বাক্য দ্বারা যতটুকু মনের ভাব প্রকাশ পায় না। এখানে হয়তো আমরা কিছুটা অনুধাবন করতে পারি, কিন্তু সেটা স্পষ্ট নয় এবং সেটা এলোমেলো বিদ্যুটে। কিন্তু এই বাক্যে এলোমেলো সাজানো আছে, এই জন্য এই বাক্য দ্বারা আমরা মনের ভাব সম্পূর্ণরূপে বুঝতে পারি না। কিন্তু এই বাক্য দ্বারা আমরা মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারি। একাধিক পদ পাশাপাশি বসে মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে বলা হয় বাক্য গঠন। বাক্য। তাহলে বাক্যের গঠন কেবল কতগুলো শব্দ বা পদ পাশাপাশি বসলেই সেটা বাক্য হয় না, সেটা বাক্যের সাজানোর একটা প্রক্রিয়া আছে। কোন পদের পর কোন পদ বসলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া বলে থাকি আমরা। এভাবে সাজানোর প্রক্রিয়াটাকে বলে থাকি বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া। বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া বলে থাকি। আমি বই পড়ি, আমি বই পড়ি। এখানে প্রথম আমি ব্যবহৃত হলো, আমি পদটি আছে, এরপরে বইয়ের পদটি আছে, এরপরে পড়ি পদটি আছে। এবং কোনটা কোন পদ আমরা সেটা জানবো। প্রথমে আমি, এটা সর্বনাম পদ।
আমার নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে আমি হচ্ছে কর্তা। বই এটা হচ্ছে কর্ম, বই হচ্ছে কর্ম যাকে আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয়। পড়ি হচ্ছে ক্রিয়া, পড়ি হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। তাহলে আমরা দেখতে পেলাম বাংলা বাক্য গঠনের জন্য প্রথমে কি কর্তা, এরপরে কর্ম এবং শেষে ক্রিয়া। এইরকম গঠনটাই হচ্ছে মূলত বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া। তাহলে এটা আমরা গঠন সূত্র, বাংলা বাক্যের গঠন সূত্র, বাংলা বাক্যের গঠন সূত্র কি? এটাই কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, এটাই হচ্ছে বাংলা বাক্যের গঠন সূত্র। এটাকে ইংরেজিতে লিখলে হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ব। সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটাকে সংক্ষেপে বলা হয় সোপ, সংক্ষেপে বলা হয় সোপ। তাহলে গেল বাংলা বাক্যের গঠন সম্পর্কিত আলোচনা। এরপরে আসা যাক বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের ভাবগত শ্রেণী বিভাগ। ভাবগত শ্রেণী বিভাগ 4 রকমের হয়ে থাকে। এক হচ্ছে বিবৃতিমূলক বাক্য, 2 হচ্ছে জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক বাক্য, 3 হচ্ছে বিস্ময় সূচক বা আশ্চর্যবোধক বাক্য, আর 4 হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য বা আশীর্বাদ সূচক বাক্য, অনুজ্ঞা বা আশীর্বাদ সূচক বাক্য। আসা যাক আমরা এই বাক্যের প্রকারগুলো আলোচনা করব। প্রথমে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য হচ্ছে যেখানে কোনো কিছু বর্ণনা করা হয়, কোনো কিছু বলা হয়, মাত্র বিবৃত করা হয়, সেটা হচ্ছে মূলত বিবৃতিমূলক বাক্য। কোনো কিছু বলা, জানতে যাওয়া নয়, আশ্চর্য হওয়া নয়, কোনো কিছু বলাই, সেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে বলা, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য আবার 2 রকম হয়ে থাকে, এটা হ্যাঁ বোধক হতে পারে, আবার না বোধক হতে পারে। বিবৃতিমূলক বাক্য যেমন আমি স্কুলে যাই, এ বাক্যে আমি কি করি সে সম্পর্কে বর্ণনা করা হলো, আমি কি করি সেই সম্পর্কে বর্ণনা করা হলো বা বলা হলো সে। আবার আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, এখানেও একটা বিষয় আমি কি করি সে সম্পর্কে বলা হলো। তাহলে একটা আমি স্কুলে যাই যেটা দ্বারা হ্যাঁ বোধক বোঝায়, ইতিবাচক বোঝায়, আমি কি করি। আর এর পরে বাক্য দ্বারা নেতিবাচক বা না বোধক বোঝায়, যেমন আমি স্কুলে যাই না, তাহলে এটা না বোধক, আমি স্কুলে যাই, আর না বোধক হচ্ছে আমি স্কুলে যাই না। তাহলে বিবৃতিমূলক বাক্য 2 রকম হতে পারে। কোনো কিছু সম্পর্কে সাধারণ বর্ণনা, সেটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা 2 রকম হতে পারে, হ্যাঁ বোধক এবং না বোধক। এরপরে আসা যাক জিজ্ঞাসাবোধক বাক্য। কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হলে, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো বিষয়ে কোনো তথ্য জানতে চাওয়া হয়, সেটাই হচ্ছে মূলত প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসাবোধক বাক্য। কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হলে সেটাই হচ্ছে মূলত জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক বাক্য।
তুমি কি বই পড়ো? তুমি কি বই পড়ো? এখানে জানতে চাওয়া হয়েছে বই পড়ে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তুমি কোথা থেকে এসেছো? হতে এসেছো। এখানেও স্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, কোথা হতে এসেছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাহলে যেখানে যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো তথ্য জানতে চাওয়া হয়, কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়, সেটাই হচ্ছে মূলত জিজ্ঞাসাবোধক বাক্য। সেটা হচ্ছে মূলত জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক বাক্য। এরপর আসা যাক বিস্ময় সূচক বা বিস্ময় বোধক বাক্য। যে বাক্যের মাধ্যমে মনের আবেগ প্রকাশ পায়, উচ্ছ্বাস প্রকাশ পায়, বিস্ময় প্রকাশ পায়, যে বাক্যের মাধ্যমে মনের আবেগ, উচ্ছ্বাস, প্রবল আবেগ প্রকাশ পায়, সেটি হচ্ছে মূলত বিস্ময় সূচক বাক্য। আমরা একটু উদাহরণ দেব। বাগানটি কতই না সুন্দর। বাগানটি কতই না সুন্দর। এটা দ্বারা সুন্দর দেখে, বাগানের সৌন্দর্য দেখে আবেগ প্রকাশ করা হলো সৌন্দর্য সম্পর্কে। তারপরে লোকটার কি সাহস, লোকটার কি সাহস, লোকটার কি সাহস। তাহলে লোকটার সাহস সম্পর্কে আশ্চর্য হয়ে সেই তার অভিব্যক্তি প্রকাশ করলো এই বাক্যের মাধ্যমে, এবং বাগানটির সৌন্দর্য দেখে সে তার অভিব্যক্তি প্রকাশ করলো আশ্চর্য হয়ে অনেকটা। এইরকম মনের আকস্মিক ভাব, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায়, আকস্মিক ভাব, উচ্ছ্বাস, আবেগ ইত্যাদি যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায়, সেটা হচ্ছে মূলত বিস্ময় সূচক বাক্য বা আশ্চর্যবোধক বাক্য। এরপর আসা যায় অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। যেই বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, আশীর্বাদ কামনা করা হয়, সেটা হচ্ছে মূলত অনুজ্ঞাসূচক বাক্য। এখানে আমরা যদি ইংরেজির সাথে একটু মিল করতে যাই, তাহলে সেখানে দেখতে পাই সেখানে আশীর্বাদ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ছিল সেটা এটার সাথে এক হয়ে গেছে। এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, এই ক্ষেত্রে দুইটা এক হয়ে গেছে। কিন্তু এই জন্য আমাদের এখানে বাক্য ভাব পদের দিক থেকে 4 প্রকার আমরা দেখতে পাই। তাহলে অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, মিনতি প্রকাশ পায়, সেটি হচ্ছে মূলত অনুজ্ঞা সূচক বা অনুজ্ঞাবাচক বাক্য। যেমন বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। এখানে বাংলাদেশ সম্পর্কে আশীর্বাদ করা হলো, প্রার্থনা করা হলো, বাংলাদেশ
দ্বিতীয়টি হওয়ার জন্য মনস্কামনা প্রকাশ করা হলো। এরকম যদি আদেশ উপদেশ অনুরোধ প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে কি অনুজ্ঞাবাচক বাক্য। যেমন তুমি ক্লাসে কথা বলবে না, তুমি ক্লাসে কথা বলবে না, এটা কোন পর্যায়ে পড়ে? এটা আদেশ সূচক বাক্য। এটা নিষেধ করা হলো এখানে, এটা হচ্ছে কি অনুজ্ঞাসূচক বাক্য, এটাও অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে আমরা জানলাম বাক্যের পরিচয় কি, কিভাবে বাক্য হয়ে থাকে, যেটা একাধিক পদ যখন পাশাপাশি বসে বিভক্তিযুক্ত হয়, মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? বাক্য বলি। তারপরে বাক্যের গঠন প্রক্রিয়া সম্পর্কে, কিভাবে শব্দগুলো পদগুলোকে সাজালে পরপর সাজালে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সেটা হচ্ছে বাক্যের গঠন প্রক্রিয়া। সেখানে আমরা জানলাম বাক্যের গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলা বাক্যের কর্তা কর্ম ক্রিয়া, এটাই হচ্ছে বাংলা বাক্যের গঠন সূত্র বলতে পারি আমরা। এরপর আলোচনা করলাম বাক্যের শ্রেণী বিভাগ সম্পর্কে, অর্থাৎ ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি। ভাবগত দিক থেকে বাক্য 4 প্রকার: বিবৃতিমূলক বাক্য, জিজ্ঞাসাবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা যতটুকু আলোচনা করলাম বাক্যতন্ত্রের এই অংশ সম্পর্কে বুঝতে পেরেছ। আজকে তোমাদেরকে ভাগগত বাক্যের শ্রেণী বিভাগ থেকে প্রত্যেক প্রকার শ্রেণী থেকে 5টি করে বাক্য তৈরি করার কাজ থাকলো। প্রত্যেক বাক্যের ভাগগত শ্রেণী বিভাগ থেকে বিবৃতিমূলক বাক্য, জিজ্ঞাসাবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্যের প্রত্যেক প্রকার থেকে 5টি করে বাক্য গঠন করবে। বাক্যের প্রত্যেক প্রকার থেকে 5টি করে বাক্য গঠন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা যে কাজগুলো দেওয়া হলো বাসায় করবে এবং এই পাঠটা বারবার দেখে বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।